তো ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই যে একটা এসে, এটা একটা মূলত লিটারি এসে অর লিটারি ক্রিটিসিজম। তো এই ক্রিটিসিজমটা লিখেছে এডওয়ার্ড সাইড। আচ্ছা, তো এডওয়ার্ড সাইড এটা লিখেছে। তো মূলত এডওয়ার্ড সাইড এই লিটারি এসেটাতে যে বিষয়টা ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে সে নোভেল অর্থাৎ ফিকশন, ফিকশন তো আমরা বুঝি নোভেল ফিকশন দ্বারা। আচ্ছা, তো নোভেলকে তিনি নোভেল অথবা যে নোভেলা, এই নোভেলাকে তার ক্রিটিসিজমের মধ্যে তুলে ধরেছেন। তো তার যে এসে, এই এসেটাতে নোভেলকে তুলে ধরেছেন, বিশেষ করে ফিকশন এবং নোভেল যেটাই বলি আমরা, এটাকে তুলে ধরেছেন। আর এটা তার টেক্সটের মধ্যে বা তার এসের মধ্যে তুলে ধরে সে যেটা মূলত বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ইম্পেরিয়ালিজম, অর্থাৎ যে ইম্পেরিয়ালিজম কালচার এবং ইম্পেরিয়ালিজম এটার যে সিস্টেম বা সাম্রাজ্যবাদের যে সিস্টেম, এই সিস্টেমটাকে সে কিন্তু মূলত তুলে ধরেছেন। তো এটার তিনি এট এ টাইম সমালোচনা করেছেন। অর্থাৎ অনেক রাইটার রয়েছে, অনেক নোভেলিস্ট রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজম নিয়ে নোভেল লিখেছে, অনেক সাহিত্য লিখেছে। তো তাদের যে সাহিত্য, এই সাহিত্যতে কিভাবে ইম্পেরিয়ালিজম বা কোয়ালিটি অফ ইম্পেরিয়ালিজম এবং কিভাবে যে সাম্রাজ্যবাদের বিস্তার এবং কি কারণে সাম্রাজ্যবাদের এত বিস্তার ঘটলো, অর্থাৎ কি কারণে কলোনাইজেশন বা কলোনাইজরা এত শাসন করতে পারলো বা এত সহজে কিভাবে তারা ডোমিনেট করতে পারলো, এই বিষয়গুলোকে তুলে ধরেছেন এডওয়ার্ড সাইড তার এই যে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই গ্রন্থের মানে এই এসেটাতে মূলত তিনি তুলে ধরেছেন যে সাম্রাজ্যবাদের বিস্তার বা সাম্রাজ্যবাদ কেন এত বিস্তার লাভ করলো এবং সাম্রাজ্যবাদের যে কোয়ালিটি নিষ্ঠুরতা, সে নিষ্ঠুরতা তুলে ধরেছেন। তো এটার মধ্যে তিনি দুই ধরনের নোবেলিস্টকে দেখিয়েছে, যারা সাম্রাজ্যবাদের অর্থাৎ যারা ছিল এন্টি ইম্পেরিয়ালিজম বা এন্টি ইম্পেরিয়ালিস্ট, আর যারা ছিল হচ্ছে ইম্পেরিয়ালিস্ট, অর্থাৎ যারা সাম্রাজ্যবাদকে মানে কিছু নোবেলিস্ট রয়েছে তাদের কাজের মাধ্যমে সাম্রাজ্যবাদের আরো বিস্তার ঘটাতে বা বিস্তার ঘটাতে তারা সাহায্য করেছে বা প্রচার করতে সাহায্য করেছে, মানে এস্টাবলিশড হতে সাহায্য করেছে। আর কিছু নোভেলিস্ট আছে যারা সরাসরি সাম্রাজ্যবাদের ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে কথা বলেছেন। তো এই দুই টাইপের আমরা রাইটার দেখব বা নোভেলিস্ট কিন্তু আমরা এখন দেখব। তো এটা আমরা যখন আজকে আমাদের যে আলোচনা কোশ্চিন সেই টু ফোল্ড মিনিং অফ কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই কোশ্চিনটাতে কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাব। আচ্ছা, তো এই যে বই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই বইটা 4টা চ্যাপ্টারে বিভক্ত। কয়টা চ্যাপ্টারে বিভক্ত? 4টা চ্যাপ্টারে বিভক্ত। আর 4টা চ্যাপ্টার অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাতে মূলত যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদের বিস্তার, অর্থাৎ ইউরোপ নেশন বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল সেই কান্ট্রিগুলো অন্যান্য যে কান্ট্রি বা অন্যান্য সাপোজ হচ্ছে যে আফ্রিকা, ইন্ডিয়া, ঠিক আছে, এই কান্ট্রিগুলোতে কিভাবে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটিয়েছিল, এটা কিন্তু আমরা এই প্রথম চ্যাপ্টারে পেয়ে যাব। তো আমরা প্রথম চ্যাপ্টারে যদি দেখি যে 18 সাল অবধি এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো সাম্রাজ্যবাদের বিস্তার ঘটিয়েছিল ইন্ডিয়া এবং আফ্রিকাতে 35%, অর্থাৎ 35% তারা কন্ট্রোল করতো 2018 সাল অবধি। তো 2000 না 1800 সাল পর্যন্ত, আচ্ছা আমার একটু মিস্টেক হলো। তো 1800 সাল পর্যন্ত তারা 35% কন্ট্রোল করতো এই সাম্রাজ্যবাদকে। তো 18 সাল থেকে 1914 সাল পর্যন্ত এই 114 বছরে তাদের এই 35% অর্থাৎ তাদের কন্ট্রোলিং পাওয়ারটা বেড়ে গিয়ে 85%-এ পৌঁছালো। কত পার্সেন্ট? 85%-এ পৌঁছালো। তো এইখানে তিনি সাম্রাজ্যবাদের যে বিস্তারের ওয়েগুলো এবং সাম্রাজ্যবাদ কিভাবে বিস্তার লাভ করেছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো এর জন্য তিনি কয়েকটা নোভেলের উদাহরণ দিয়েছে এই চ্যাপ্টারটাতে। ফার্স্ট অফ অল যে নোভেলটা সে উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তো হার্ট অফ ডার্কনেস কে লিখেছে? জোসেফ কনরেড। এই জোসেফ কনরেড কি লিখেছে? হার্ট অফ ডার্কনেস। তো এই যে হার্ট অফ ডার্কনেস, এই নোভেলটার কিন্তু
দুইটা দিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে অপটিমিস্টিক আর একটা হচ্ছে পেসিমিস্টিক, অর্থাৎ একটা হচ্ছে হতাশবাদ এবং আরেকটা হচ্ছে আশাবাদ। ওকে, তাহলে এই যে নোভেল, এই নোভেলটার আমরা দুইটা সাইড দেখতে পাই। ফার্স্ট অফ অল দেখতে পাই পেসিমিস্টিক, যেটার মানে হচ্ছে হতাশা, সাম্রাজ্যবাদের হতাশা। আর এরপরে দেখতে পাই অপটিমিস্টিক, দ্যাট মিনস আশা। তো আমরা যদি আপনাদের সিলেবাসে হার্ট অফ ডার্কনেস এই নোবেলটা আছে, আপনারা যখন এটা পড়বেন তখন সাম্রাজ্যবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজম কিভাবে বিস্তার লাভ করছে এবং কিভাবে মানে ছড়িয়ে পড়েছে এটা সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন খুব সহজে। আচ্ছা, তো এই হার্ট অফ ডার্কনেসে যে বিষয়টা ফুটে তোলা হচ্ছে, তো ইউরোপিয়ান যে বণিকরা বা ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো ছিল, তারা আফ্রিকার কঙ্গোতে তাদের মিশনটা চালায়। আফ্রিকার যে কঙ্গো, তো ইন্টারন্যাশনাল কমিটি বলে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটা বলে কিন্তু একটা টার্ম রয়েছে, আমরা সবাই জানি। আমরা সবাই ইন্টারন্যাশনাল কমিটি মানে কমিউনিটির সাথে পরিচিত, আন্তর্জাতিক যে মানে কমিটি বা কমিউনিটি, সেই কমিউনিটি সম্পর্কে আমরা সবাই জানি। অর্থাৎ বিশ্ব যে দেশই মানে বিশ্বের যে দেশ কোনো কিছু করতে হলে তাকে মানে বিশ্বের প্রত্যেকটা দেশকেই তাদের কাজের জন্য এই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জবাবদিহিতা করতে হয়, তাই না? প্রত্যেকটা দেশে এটা অনেক আগে থেকে সিস্টেমটা চালু হয়ে আসতেছে। তো ইউরোপিয়ান যে ন্যাশন গুলো ছিল তারা কি করলো, তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির চোখে যাতে প্রশ্নবদ্ধ না হয় বা তাদেরকে যাতে প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এই জন্য তারা একটা মোটো আবিষ্কার করলো বা একটা মোটো ক্রিয়েট করলো। সেই মোটোটা হচ্ছে, তারা এই যে ইউরোপিয়ান সরি এই যে আফ্রিকার অশিক্ষিত মানুষ, আফ্রিকার যে মানুষগুলো রয়েছে যারা হচ্ছে যে এই অশিক্ষিত এবং ধর্ম সম্পর্কে যাদের তেমন একটা জ্ঞান নাই, তাদেরকে তারা চাইলো, তাদের মোটোটা হলো যে জ্ঞানের আলো, লাইট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের আলো এবং রিলিজন, ধর্ম এই অজ্ঞ মানুষদের মধ্যে ছড়িয়ে দিবে এবং অজ্ঞ মানুষদেরকে সিভিলাইজড করবে। তাহলে তাদের মিশন হচ্ছে আন্তর্জাতিক যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে তারা শো করতেছে যে তারা এই অজ্ঞ মানুষদের মধ্যে অর্থাৎ ইলিটারেট পিপুলদের মধ্যে শিক্ষা এবং ধর্মটাকে বিস্তার করবে এবং তাদেরকে সিভিলাইজড বানাবে, এটা দেখাচ্ছে। তো এটা করার জন্য তারা কি করে, মূলত এই ইউরোপিয়ান বণিকরা এটার জন্য এই মিশনটাকে সামনে রেখে তারা অগ্রসর হয়। তো এখানে তাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো ছিল যারা ইম্পেরিয়ালিস্ট ছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল অন্য, তাদের টার্গেট ছিল অন্য। টার্গেট কেমন ছিল, যে তারা লুট করবে, অর্থাৎ তারা ইউরোপের যে সম্পদ বা আদার্স অন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান পিপুলদের বা ইন্ডিয়ার যে সম্পদ সেগুলো লুট করবে এবং তাদেরকে ডোমিনেট করবে। দ্যাট মিনস তারা তাদের বিস্তার মানে তারা তাদের ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করবে। ওকে, এইটা মূলত তাদের উদ্দেশ্য ছিল। তো এই নোভেলটার উদাহরণ দেওয়া হয়েছে হার্ট অফ ডার্কনেস। এরপরে আরো একটা নোভেলের উদাহরণ দেওয়া হচ্ছে যে নেপোলিয়ানস দ্য কনস্কুইট অফ ইজিপ্ট, অর্থাৎ নেপোলিয়নের ইজিপ্ট বিজয় বা মিশর বিজয়। তো এগুলোর আলোচনা এখানে করা হয়েছে। মূল কথা যে এই নোভেলটাতে যেটা স্পষ্টভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটলো এবং কিভাবে সাম্রাজ্যবাদ সে কি করতে পারলো, এস্টাবলিশ পেলো বা প্রতিষ্ঠা পেলো, এটাই মূলত দেখিয়েছে। আর এরপরে তিনি আরো কিছু রাইটারের কি বলবো আরো কিছু নোভেলিস্টের নোভেল দেখিয়েছেন, যে নোভেলের মাধ্যমে দেখানো হয়েছে যে তারা এট এ টাইম একজন রোমান মানে অ্যান্টি ইম্পেরিয়ালিজম এবং মানে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট এবং ইম্পেরিয়ালিস্ট, ঠিক আছে? অর্থাৎ এট এ টাইম তারা দুটা রোলস মানে প্লে করে। যে তারা যে নোভেলগুলো লিখেছে সেই নোভেলগুলোতে তারা যে বিষয়টা দেখিয়েছে, অর্থাৎ তারা দেখিয়েছে যে ইম্পেরিয়ালিস্ট মানে যারা হচ্ছে শাসিত হচ্ছে, কলোনাইজড হচ্ছে বা যাদেরকে ডোমিনেট করা হচ্ছে, তারা কোন কোন কারণে ডোমিনেট করা হচ্ছে তাদেরকে, বা কোন কোন দুর্বলতার কারণে তাদেরকে ডোমিনেট করা হচ্ছে, এই দিকগুলো তুলে ধরা হয়েছে। এবং এইটার মাধ্যমে এই দিকগুলো তুলে ধরার মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ইম্পেরিয়ালিস্টদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের উইকনেস সম্পর্কে, অর্থাৎ
তাদের যে দুর্বলতা রয়েছে এই ইম্পেরিয়ালিস্টের, এইগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। আপনারা আরো 2-3টা চ্যাপ্টার আছে, এগুলো পড়ে নিবেন একটু।